জি, আমি বলছিলাম ঐচ্ছিক আচরণ এবং অনৈচ্ছিক আচরণ, অর্থাৎ ব্যক্তির ইচ্ছার দ্বারা যে আচরণগুলো হয়ে থাকে, অর্থাৎ যেসব আচরণ আমরা সচেতনভাবে করে থাকি, এই আচরণকে বলা হয় ঐচ্ছিক আচরণ। মানে ইচ্ছা থাকে আমার, আমি করব, এই ধরনের ইচ্ছা পোষণ করলে যেগুলো করা যায়, যেমন হাঁটা, চলা, খাওয়া, কথা বলা ইত্যাদি। তাহলে সহজ ভাষায় আমরা বলতে পারি আমাদের ইচ্ছার দ্বারা যে আচরণ নিয়ন্ত্রণ হয়ে থাকে বা আমরা যে আচরণগুলো সচেতনভাবে করে থাকি সেগুলোকে বলা হচ্ছে ঐচ্ছিক আচরণ। আর অনৈচ্ছিক আচরণ হলো যেসব আচরণ ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে না, ইচ্ছা থাকে না, তারপরেও সেই আচরণগুলো হয়ে থাকে, অর্থাৎ ব্যক্তির অনিচ্ছার বাইরে যে আচরণগুলো হয়ে থাকে সেগুলোকে আমরা বলি অনৈচ্ছিক আচরণ। যেমন হৃৎপিণ্ডের ক্রিয়া, শ্বাস প্রশ্বাস, আগুনে হাত লাগা মাত্র হাত সরিয়ে ফেলা, এই বিষয়গুলো মূলত আমাদের ইচ্ছার উপরে নির্ভর করে না। হৃৎপিণ্ডের ক্রিয়া আমরা ইচ্ছে করলে এটাকে ধরতে পারি না, থামাতে পারি না বা চালাতে পারি না। শ্বাস প্রশ্বাস আমরা হয়তো কিছুক্ষণ থামায় রাখতে পারি, কিন্তু পরবর্তীতে আবার আমাকে এটা চলতেই হবে। অর্থাৎ এখানে মানুষের কোনো নিয়ন্ত্রণ নাই, যার কারণে এটাকে বলা হচ্ছে অনৈচ্ছিক আচরণ। আরও কিছু আচরণ আছে, যেমন বাহ্যিক আচরণ ও খণ্ডিত আচরণ। বাইরে থেকে যেসব আচরণগুলো পর্যবেক্ষণ করা যায় সেই সব আচরণকে আমরা বলবো বাহ্যিক আচরণ। যেমন কথা বলা, চলা, হাঁটা, এগুলো কিন্তু আমরা বাইরে দেখতে পাচ্ছি। একজন ব্যক্তি কী করতেছে আমরা এটা সহজ অনুভব করতে পারি। ব্যক্তিটা হাঁটছে না কথা বলছে না চলছে না খাচ্ছে না খেলাধুলা করছে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে আমরা বলবো বাহ্যিক আচরণ। আর অভ্যন্তরীণ আচরণগুলো হলো বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় না, অর্থাৎ ব্যক্তির এমন কিছু আচরণ থাকে যা বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় না, কিন্তু সেটা ব্যক্তি অনুভব করতে পারে। যেমন মাথা ব্যথা, শরীর ব্যথা, চিন্তা করা, ভাবনা করা, এই বিষয়গুলো ব্যক্তির ভিতরে থাকে। একজন ব্যক্তির মাথা ব্যথা হলে সেই ব্যক্তি শুধু বোঝে, কিন্তু বাইরে কেউ পর্যবেক্ষণ করতে পারে না। তবে তার আচরণের মাধ্যমে যদি সে আচরণটা প্রকাশ করে তবেই পর্যবেক্ষণ করা যায়, এছাড়া করা যায় না। অর্থাৎ অভ্যন্তরীণভাবে, মূল কথা অভ্যন্তরীণভাবে যে আচরণগুলো ঘটে থাকে সেই আচরণগুলোকে আমরা বলবো অভ্যন্তরীণ আচরণ। তাহলে আমরা মূল বিষয় কটা পেলাম পরিধির থেকে। আচরণটা হলো সামগ্রিক আচরণ, খণ্ডিত আচরণ দুইটা, ঐচ্ছিক আচরণ, অনৈচ্ছিক আচরণ দুইটা, বাহ্যিক আচরণ এবং অভ্যন্তরীণ আচরণ দুইটা। তাহলে আমরা একভাবে বলতে পারি সামগ্রিক আচরণ, খণ্ডিত আচরণ, ঐচ্ছিক আচরণ, অনৈচ্ছিক আচরণ, অভ্যন্তরীণ এবং বাহ্যিক আচরণ। মোট কথা এই আচরণগুলো মনোবিজ্ঞানের পরিধির মধ্যে পড়বে। আর এই বিষয়গুলো একটু চিন্তা করে পড়াশোনা করলে খুব সহজে আমরা মনে রাখতে পারবো। নিজেকে কল্পনা করে যদি পড়ি যে সামগ্রিক আচরণটা কী, খণ্ডিত আচরণটা কী, তাহলে এই বিষয়গুলো আমরা সহজে মনে রাখতে পারবো। এরপরে আমি আসবো মানসিক প্রক্রিয়া। মানসিক প্রক্রিয়াটা হলো মানুষের দৈনন্দিন জীবনযাপনে, অর্থাৎ মানসিক কার্যকলাপের প্রভাবে যে আচরণগুলো চলে আসে সেইগুলোকে আমরা বলবো মানসিক প্রক্রিয়া। যেমন আবেগ, চিন্তা, স্মৃতি, বিস্মৃতি, প্রেরণা, শিক্ষণ, যে বিষয়গুলো মূলত মস্তিষ্ক থেকে মানুষের অভ্যন্তরীণ সৃষ্টি হয় সেগুলোকে আমরা বলতে পারি। যেমন একটা উদাহরণ দেওয়া যায়, লটারিতে যদি আমি টাকা পাই, আমি কল্পনা করতেছি যে আমি একটা লটারি কাটছি, আমি 20 লক্ষ টাকা পাবো, তাহলে এই টাকাগুলো পেলে আমি কী করব? এই যে আমি টাকাটা পাইনি, কিন্তু আমি কল্পনা করতেছি, আমি চিন্তা করতেছি, আমি আমার পরিকল্পনা সাজাচ্ছি যে এই টাকাগুলো দিয়ে আমি এটা করবো, ওইটা করবো, ওইটা করবো, এই যে বিষয়গুলো, এই চিন্তাগুলো, এইগুলোকে বলা হচ্ছে মানসিক প্রক্রিয়া। এই মানসিক প্রক্রিয়া বাহ্যিক আচরণের কারণে মানসিক ক্রিয়াকলাপের উদ্ভব হতে পারে, বাহ্যিকভাবে যদি করা যায়, প্রকাশ পায়। অর্থাৎ এর থেকেও দেখা যায় যে একজন ছাত্র ক্লাসে ভালো করার জন্য সে তার পরিকল্পনা করতেছে, চিন্তা করতেছে, দুবার একটা আকর্ষণ থাকতেছে, কীভাবে ফার্স্ট হওয়া যাবে, কীভাবে প্রথম হওয়া যাবে, কীভাবে ভালো রেজাল্ট করা যাবে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো মূলত মানসিক প্রক্রিয়ার মধ্যে পড়বে এবং সেখান থেকে সে প্রচেষ্টা চালাতে থাকবে যাতে ভালো কিছু করা যায়। এই বিষয় হলো মানসিক প্রক্রিয়ার মধ্যে আমাদের পড়তেছে। তাহলে মনোবিজ্ঞানের পরিধির মধ্যে মানসিক প্রক্রিয়াটা একটা গুরুত্ব
গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং এটা ছাড়া কখনোই মনোবিজ্ঞানকে কল্পনা করা যায় না। এখানে অনেকগুলো বিষয় আছে, আবেগ, চিন্তন, স্বপ্ন, প্রেষণা। প্রেষণা ছাড়াও মানসিক প্রক্রিয়াটা হবে না, প্রেষণার সঙ্গে এগুলো আমরা পরবর্তীতে আসবো। এরপরে আসি আমি জৈব সামাজিক প্রক্রিয়া। মানুষ বা প্রাণী জৈবিক ঘটনাবলী দ্বারা প্রভাবিত, অর্থাৎ মনোবিজ্ঞান মূলত মানুষ এবং প্রাণীর আচরণ নিয়ে গবেষণা করা মনোবিজ্ঞানে। এখন শারীরিক গঠন, জৈব রাসায়নিক উপাদান এগুলোও কিন্তু মনোবিজ্ঞানের ভিতরে চলে আসে। যেমন আমাদের দেহের অভ্যন্তরে এমন কতগুলো গ্রন্থি আছে যেগুলো দেহের গঠন, বুদ্ধির বিকাশ, এছাড়া শারীরিক কাঠামো ইত্যাদির উপরে একটা প্রভাব ফেলে। আর এই গ্রন্থিগুলো মানসিক প্রক্রিয়াটা কেমন হবে, মানুষের দৈহিক বৃদ্ধি কেমন হবে, ব্যক্তিত্বর বিকাশ ইত্যাদি বিষয়গুলোর উপরে প্রভাব ফেলে, যার কারণে এখানে জৈব বিষয়টা চলে আসে। আর অপরদিকে মানুষ সামাজিক জীব, অর্থাৎ বন্য প্রাণীরা যেমন আরণ্য পরিবেশে বসবাস করে, মানুষও তেমনই সমাজে বসবাস করে। একজন মানুষের আচরণ যেমন অন্যের আচরণের সাথে মিলবে না, অর্থাৎ বন্যের আচরণ এবং মানুষের আচরণের মধ্যে তফাৎ থাকবে। আর মানুষ যে সমাজে বাস করে তার ব্যক্তি এবং আচরণ সেই সমাজের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এই জন্য যে সমাজ এবং জৈব আচরণটা পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত, অর্থাৎ জৈব সামাজিক প্রক্রিয়াটাও মনোবিজ্ঞানের পরিধির মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে মনোবিজ্ঞানের পরিধির মধ্যে আমরা মূল পয়েন্টগুলো পাবো: আচরণ, মানসিক প্রক্রিয়া এবং জৈব সামাজিক প্রক্রিয়া। এই চারটি বিষয় মিলে মনোবিজ্ঞানের পরিধি। এর সঙ্গে আমরা যখন বিষয়বস্তুটা লিখতে যাব বা পড়তে যাব, তখন অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে যখন বলা হবে মনোবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করব, বিষয়বস্তু আলোচনা করতে গেলে অবশ্যই আমাদেরকে মনোবিজ্ঞানের পরিধির যে পয়েন্টগুলো আছে, আচরণ, মানসিক প্রক্রিয়া, জৈব সামাজিক প্রক্রিয়া, এইগুলো আলোচনা করার পর, অর্থাৎ বেশ কয়েকটা আচরণ, 6 ধরনের আচরণ আছে, এইগুলো মানসিক প্রক্রিয়া আলোচনা করার পর আর যে বিষয়গুলো মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। আমি সংক্ষেপে সেগুলো তুলে ধরছি। একটা হলো শিক্ষণ, অর্থাৎ শিক্ষণ মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। তাই শিক্ষণ সম্পর্কিত মতবাদ, শিক্ষণের শ্রেণীবিভাগ, কীভাবে শিক্ষণ দিলে বা সেইভাবে শিক্ষা গ্রহণ করলে এটা সহজেই একজন ছাত্রের আয়ত্ত আসবে, এই বিষয়গুলো। দ্বিতীয় পয়েন্ট আছে ব্যক্তিত্ব। মানুষের মনোবিজ্ঞানে মানুষের ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করা, অর্থাৎ ব্যক্তির যাবতীয় সামগ্রিক বিষয় বা সামগ্রিক রূপই হলো তার ব্যক্তিত্ব, অর্থাৎ ব্যক্তিত্বের স্বরূপ, উপাদান, শ্রেণীবিভাগ ইত্যাদি বিষয়গুলো মনোবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। বুদ্ধি, আচরণের মাধ্যমে মূলত বুদ্ধির প্রকাশ ঘটে, অর্থাৎ একজন মানুষের বুদ্ধি কীরকম সেটা কিন্তু আচরণের মাধ্যমে প্রকাশ পাওয়া যায় বা জানা যায় যে তার বুদ্ধি কীরকম। অর্থাৎ ব্যক্তি যাবতীয় আচরণে যে প্রভাব বুদ্ধিটা কীভাবে আচরণটা করবে, প্রভাবিত করবে, এটা বুদ্ধির মাধ্যমে আসে। অর্থাৎ বুদ্ধির পরিমাপ, বুদ্ধি অভিক্ষা, বুদ্ধির প্রকৃতি, বুদ্ধির শ্রেণীবিভাগ এই বিষয়গুলো মনোবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত। এবং স্মৃতি বিস্মৃতি, কোনো ঘটনা আমরা দীর্ঘদিন মনে রাখি, আবার কোনো ঘটনা আমরা খুব সহজেই ভুলে যাই। যে ঘটনাগুলো আমরা দীর্ঘদিন মনে রাখি সেটাকে বলা হচ্ছে স্মৃতি, আর যা আমরা সহজে ভুলে যাই সেটা হলো বিস্মৃতি। এখন স্মৃতি কী, স্মৃতির উপাদান কী, বা স্মৃতিকে উন্নত করার কৌশল কী, এই বিষয়গুলো। বিস্মৃতি কী, বিস্মৃতির কারণগুলোই বা কী, বিস্মৃতি কেন হয়ে থাকে, এই বিষয়গুলো মনোবিজ্ঞানের বিষয়বস্তু অন্তর্ভুক্ত। এরপরে আছে অন্তঃক্ষরা গ্রন্থি। আমাদের দেহে বিভিন্ন ধরনের গ্রন্থি আছে, এর মধ্যে অন্তঃক্ষরা গ্রন্থি হতে এক ধরনের রস নির্গত হয়, তাকে বলা হয় হরমোন। অর্থাৎ এই গ্রন্থির প্রভাবে মানুষের ব্যক্তিত্ব এবং আচরণ, দৈহিক বিকাশ কেমন হবে সেই বিষয়গুলো জানা যায়, যার কারণে অন্তঃক্ষরা গ্রন্থি মনোবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। স্নায়ুতন্ত্র, যা আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, অর্থাৎ যে পঞ্চ ইন্দ্রিয় আছে, এই ইন্দ্রিয়গুলোর মাধ্যমে মূলত মানুষের আচরণ নিয়ন্ত্রিত হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি চিন্তা করি, চোখকে আমরা দেখি,
কান দিয়ে শুনি, নাক দিয়ে শ্বাস নিই, ত্বক জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করি, আর যে ত্বকটা আছে সামগ্রিক শরীর আমাদের ঠান্ডা গরম যে কোনো অনুভব হোক, আমাদের এই 5টি ইন্দ্রিয়ের বাইরে কিন্তু আমাদের শরীরটা কল্পনা করা হয় না। এই জন্য এই স্নায়ুতন্ত্র এই পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে আলোচনা মনোবিজ্ঞানের বিষয়বস্তু অন্তর্ভুক্ত। এছাড়া আছে প্রত্যক্ষণ, অর্থাৎ আমাদের সংবেদন কী করে আমাদের দেহ সারা লাগে, সংবেদনের ফলে কীভাবে প্রত্যক্ষণ সৃষ্টি হয়, ভ্রান্ত প্রত্যক্ষণ কী, অলিক প্রত্যক্ষণ কী, প্রত্যক্ষণ সংগঠন নীতিমালাগুলো বা কী, এই সব বিষয়গুলো সবগুলো মিলে মনোবিজ্ঞানের বিষয়বস্তু অন্তর্ভুক্ত। আচরণের আরেকটা আছে আচরণ অস্বাভাবিকতা, অর্থাৎ স্বাভাবিক আচরণ এবং অস্বাভাবিক আচরণ। আমরা অনেক সময় মানসিক রোগী, যাকে আমরা পাগল বলে থাকি, আসলে পাগল বলে কোনো কিছু নাই, মানসিক রোগী থাকে। সে মানসিক রোগীর মধ্যে যাদের আচরণগুলো অস্বাভাবিক হয়ে থাকে তারাই মানসিক রোগীর অন্তর্ভুক্ত হয়, আর স্বাভাবিক আচরণগুলো স্বাভাবিক মানুষের। অর্থাৎ আচরণের অস্বাভাবিকতা নিরূপণ করা, স্বাভাবিক আচরণ কোনটি, অস্বাভাবিক আচরণ কোনটি, এই বিষয়গুলো মূলত মনোবিজ্ঞানের বিষয়বস্তু অন্তর্ভুক্ত। আর সামাজিক পরিবেশ, পরবর্তী পয়েন্ট আছে সামাজিক পরিবেশটা হলো মানুষ যে সমাজে বসবাস করতে গেলে সামাজিক রীতিনীতি, সামাজিক উপযোজন, পারস্পরিক সম্পর্ক, মিথস্ক্রিয়া এগুলোর সাথে মেনে চলাটার জন্য একটা সামাজিক পরিবেশের দরকার। আর এই সামাজিক পরিবেশ মনোবিজ্ঞানের বিষয়বস্তু অন্তর্ভুক্ত। তারপরে আছে শিল্পক্ষেত্রে আচরণ, শিল্প মনোবিজ্ঞান। এটা একটা গুরুত্বপূর্ণ সেক্টর বাংলাদেশে। যে শিল্প মনোবিজ্ঞানে শ্রমিকদের কর্মসন্তুষ্টি, শ্রমিকদের আচরণ, শ্রমিক মালিক সম্পর্ক, শ্রমিক কর্মকর্তা সম্পর্ক, তারপরে শিল্প কারখানায় উৎপাদনের বৃদ্ধি কীভাবে করা যায়, উৎপাদন ভালো কীভাবে করা যায়, এই বিষয়গুলো মূলত মনোবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। এরপর আছে শিক্ষাক্ষেত্রে কোন পদ্ধতিতে সহজে শিক্ষা গ্রহণ করলে সার্থকভাবে শিক্ষাদান করা যায় এবং ছাত্রদের শিক্ষামুখী করা যায়, ছাত্রদের মানসিক সামর্থ্য অনুযায়ী আমরা কী পরিমাণ শিক্ষা দিতে পারবো, সেই বিষয়গুলো মূলত মনোবিজ্ঞানের শিক্ষা মনোবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু। এরপর শিশু আচরণ, অর্থাৎ শিশুর বয়োবৃদ্ধ, শারীরিক পরিবর্তন, শিশুর মানসিক বিকাশ, শিশুর শারীরিক বিকাশ, শিশুর লালন পালন ইত্যাদি বিষয়গুলো শিশু মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত। এটাও মনোবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত। এরপর আছে উপদেশ এবং নির্দেশনা, মানসিক বিশৃঙ্খলা, বৃত্তি নির্বাচন, শিল্প সংকট, সফলতা বিফলতা, এইগুলো বিষয়গুলো নিয়ে মানুষ যখন সমস্যায় জড়িত হয় তখন এক কাউন্সিল মনোবিজ্ঞানীর কাছে গিয়ে আমরা উপদেশনা বা নির্দেশনা নিয়ে থাকি। অর্থাৎ কীভাবে আমাদের সমস্যাগুলো দূরীভূত করতে পারবো, বাস্তব জীবনে সমস্যাগুলো কাটিয়ে আমরা কীভাবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবো, এই বিষয়গুলোর মনোবিজ্ঞানের বিষয়বস্তু অন্তর্ভুক্ত। অর্থাৎ উপদেশনা এবং নির্দেশনা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রাণীর আচরণ, অর্থাৎ মানুষের আচরণের মাধ্যমে মনোবিজ্ঞান অনুধান গবেষণা সীমাবদ্ধ নয়, কিছু বিষয় আছে প্রাণীর আচরণের প্রয়োজন হয়। অর্থাৎ মানুষের আচরণ সবসময় নিয়ন্ত্রণ করা যায় না, প্রাণীর যে আচরণটা সহজে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু মানুষের আচরণ সহজে নিয়ন্ত্রণ করা যায় না। এজন্য প্রাণী মনোবিজ্ঞানের বিষয়বস্তু একটা অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা বলতে পারি যে সবশেষে বলতে পারি পরীক্ষা নিরীক্ষা এবং নির্ভুল পর্যবেক্ষণের মাধ্যমে ব্যক্তির